হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিট্রা। তো আজকেও আমি ভূগোলের আগের দিনকে আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে হয়তো জানবে যে এই যে আমাদের ক্লাস সিক্সের ভূগোলের প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আকাশ ভরা সূর্য তারা বলে একটা হেডিং করা হয়েছে, টাইটেল বানানো হয়েছে, মোট কথা যে সূর্য তারা এবং অন্যান্য গ্রহ গ্রহাণুপুঞ্জ উপগ্রহ বা বিভিন্ন ধূমকেতু উল্কাপিণ্ড থেকে শুরু করে ধূলিকণা গ্যাস সব কিছু যা কিছু মহাকাশে যে মহাজাগতিক যত বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কেমন? তো যাই হোক, তো আমাদের এই সৌরজগতের আগে পর্যন্ত পড়া হয়েছিল নক্ষত্রমণ্ডল, টেলিস্কোপে কি করা হয়, বা তারা কেন মিট মিট করে জ্বলে, বা তারও আগে হচ্ছে নক্ষত্রমণ্ডল কি, নক্ষত্র সম্বন্ধে বলা হয়েছিল, প্ল্যানেটোরিয়াম, ছায়াপথ, নীহারিকা, মহাবিশ্ব, এবং যাই হোক এই মহাবিশ্বর বিভিন্ন জিনিসপত্র এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। ঠিক আছে, এইবার আজকে যেগুলো পড়বো, আজকে সৌর জগৎ, বুঝতেই পারছো সৌর মানে কি, সৌরটা সূর্য থেকে এসছে, সোলার সিস্টেম, ইংলিশে সোলার সিস্টেম, অর্থাৎ সূর্য এবং সিস্টেমটা কার চারপাশে, সূর্যকে ঘিরে সিস্টেমটা, সূর্যের চারপাশে কি ঘোরে আমরা জানি, গ্রহ ঘোরে, এবং গ্রহদের চারপাশে, একটু বাচ্চারাও জানে, বই না পড়লেও জানো, তোমরা ক্লাস সিক্স তোমরা যথেষ্ট বড়, তোমরা জানো যে সূর্যের চারপাশে গ্রহ আমরা সকালবেলা উঠলেই দেখতে পাই যে সূর্য চারদিকে সূর্য ঘুরছে বলে মনে হয়, কিন্তু এটা একটা আপেক্ষিক গতির ব্যাপার আছে। মনে হয় যেন সূর্য আমাদের পশ্চিম দিকে উঠছে এবং আমরা বলি পশ্চিম দিকে ওঠে, এবং পূর্ব দিকে, আমার মাথা খারাপ হয়ে গেছে, পূর্ব দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? তো শুনে দেখে মনে হয় যেন অনেক অনেক আগে পর্যন্ত এটা মনে করা হতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, কারণ আমরা আমাদের আপাত দৃষ্টিতে চোখ খুললেই আমরা দেখতে পাই যে সকালবেলায় একটা হলুদ রঙের অত্যন্ত উজ্জ্বল, এর থেকে উজ্জ্বল কিছু হতে পারে না, এতটা উজ্জ্বল একটা আলোকবিন্দু, যেটা দিনের বেলায় তাকানো যায় না, তার দিকে আমাদের চোখ প্রায় ঝলসে যাওয়ার মতো অবস্থা হয়, চোখে কষ্ট হয়, কষ্ট হয়। তো সেই জিনিসটা ধীরে 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 প্রথমে যখন সকালবেলা উঠে একটু লালচে রং থাকে, তারপর ধীরে ধীরে ওপর দিকে উঠতে উঠতে মধ্য গগনে যখন পৌঁছায় তার তাকানোই যায় না, সাদাও লাগে পুরো। তারপরে ধীরে ধীরে গিয়ে বিকেলের দিকে গিয়ে পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে একবারে ঘুরে সেখানে অস্ত যায়, তখন আবার লালচে হয়ে ধীরে ধীরে ডুবে যায়, একটা আলোর আভা থাকে, মিষ্টি ডুবে যায়। তো আমাদের মনে হয় যেন যে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা জানি, বা যদি নাও জেনে থাকো জেনে নাও, সেটা হচ্ছে যে এটা একটা আপেক্ষিক গতির ব্যাপার। কেন না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তার ফলে আমরা তো পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছি, আমরা তো পৃথিবীর ওপরে ফিক্সড, আমরা দাঁড়িয়ে আছি, ফলে আমরা পৃথিবীর সাথে সাথে ঘুরছি, পৃথিবীর গায়ের ওপরেই আমরা ঘুরছি, পৃথিবীও ঘুরছে, আমরাও সাথে সাথে ঘুরছি। আমরা যদি দাঁড়িয়ে থাকি, পৃথিবীর ঘূর্ণনটা যেই বেগে আমাদেরও সেম বেগেই হবে, তাই না? কারণ আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি পৃথিবীর গায়ের ওপর, তাহলে কি হবে, পৃথিবী যেইভাবে যত বেগে যেভাবে রোটেট করবে বা ঘুরবে, আমরাও সেই বেগেই ঘুরবো। ফলে আমরা বুঝতে পারি না যে পৃথিবী ঘুরছে, কারণ তুমি ট্রেনের ভেতর থাকলে তোমার আশেপাশে জানলা, এটা আপেক্ষিক গতি বলা হয় এটাকে, আশেপাশে জানলা দিয়ে মনে হয় আশেপাশে গাছপালাগুলো ছুটছে, কিন্তু গাছপালা তো দাঁড়িয়ে আছে পৃথিবীর রেসপেক্টে, ট্রেনটা ছুটছে, কিন্তু তুমি ট্রেনের ভেতরে আছো বলে তোমার বেগ আর ট্রেনের বেগ একই, তাই মনে হয় যেন উল্টো দিকে, তুমি যেদিকে গতি তার উল্টো দিকে মনে হচ্ছে বাকি সিনারিগুলো চারপাশে সব কিছু যেন উল্টো দিকে ওই বেগে ছুটে যাচ্ছে। তো সেরকমভাবেই পৃথিবীর যে গায়ে আমরা যখন দাঁড়িয়ে আছি, আমাদের মনে হয় সূর্য আমাদের চারপাশে ঘুরছে, কিন্তু আসলে সূর্যের চারপাশে আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে। কি গ্রহ ঘুরছে না, এই দেখো এখানে শুরুতে কি বলেছে, সৌরজগতে আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে মাঝারি হলুদ তারা হলো সূর্য, মাঝখানে একটা সূর্য আমাদের আপাতভাবে মনে হয় যেন সূর্য তো কইটুকু খালি চোখে মনে হয়, আবার যখন জানি যে সূর্যের এত গুণ বেশি, এত লক্ষ গুণ বড় আমাদের ভারতবর্ষ এই পৃথিবীর থেকে, তখন মনে হয় যেন সূর্যের থেকে বড় তো গ্রহ নক্ষত্র কিছু হতে পারে না। কিন্তু সূর্য যথেষ্ট ছোট একটা নক্ষত্র, একেবারে ছোট নয়, মাঝারির মধ্যে ছোট, বৃহৎ তো নয়, সূর্যের থেকে অনেক অনেক বড় বড় ম্যাসিভ তারা রয়েছে। যাই হোক, এবার বলছে প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের বিভিন্ন মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে সূর্যের সৃষ্টি হয়। আগের দিনকে যেমন বলছিলাম যে আমি বিগ ব্যাং নিয়ে অনেকটা বলা হয়েছিল, যে ওটা নিয়ে আর বেশি ডিটেলে যাব না, তবে মোট কথায় প্রায় 460 কোটি বছর আগে, অর্থাৎ এটা ইংলিশে বললে 4.6 বিলিয়ন বছর আগে, ঠিক আছে, আমাদের এই মহাবিশ্ব বা আমাদের এই
ব্রহ্মাণ্ডই, ব্রহ্মাণ্ডের বয়স কত বলেছিলাম, আমাদের এই ইউনিভার্সের বয়স কত না, এটা এটা নিয়ে অনেক জল্পনা রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু বলা হয় 13.8 বিলিয়ন, অর্থাৎ 1380 বা প্রায় 1400 কোটি বছর আগের আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং বা যে কোনো কিছুর থেকে, অনেক ধরনের থিওরি আছে। আচ্ছা, তো এখানে কি বলছে, বলছে যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম, এই এইসব নিয়ে সংকুচিত হয়ে, মানে প্রথমে তো কিছুই ছিল না, ধীরে 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 এই জিনিসগুলো যখন এলো, মানে একেবারেই তো হচ্ছে মানে বড় বড় গ্রহ তৈরি হয়ে যাবে না, প্রথমে কিছুই ছিল না, আমরা দেখলাম না যে একদম শুরুর দিকে ধীরে ধীরে এক একটা স্টেজ এলো, কখনো ফোটন ফোটন ডমিনেট করছে, কখনো দেখা যাচ্ছে যে ধীরে 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 মলিকিউলগুলো সৃষ্টি, মলিকিউল বা হচ্ছে মানে বিভিন্ন অনুপরমাণুগুলো সৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে আমরা তার আগে ফেজে দেখেছি বিভিন্ন শক্তিগুলো একের থেকে গ্র্যাভিটি প্রথমে আলাদা হয়ে গেল, তারপরে এইসব বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটে, ঘটনা পর্যায়ক্রমে একটা সময় এসে দেখা যায় যে ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম এগুলো সব মানে বিচরণ করছে ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড তখনও এক্সপ্যান্ড করছে, বড় হচ্ছে, সেই সময় ধীরে ধীরে এই ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম এগুলো এইসব মিলে মিশে সংকুচিত হয়ে রাসায়নিক প্রক্রিয়ায় ধীরে ধীরে, রাসায়নিক বা পদার্থবিদ্যা তো আছেই রসায়নের পিছনে, তো সায়েন্সের কারণেই, বৈজ্ঞানিক যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তিতে, বৈজ্ঞানিক কারণেই তারা সংকুচিত হয়ে জুড়ে জমাট বেঁধে সূর্যের সৃষ্টি করে, এবং সূর্যের মতো আরও গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছিল একই সময়। যাই হোক, তো সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ শক্তির তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়ে। যেটা বলছিলাম আমি, নিউক্লিয়ার ফিশন টিশন বলেছিলাম, তোমাদের সত্যি এগুলো হয়তো মানে একটু বেশি হয়ে যাচ্ছে, তবে হ্যাঁ, মানে নিউক্লিয়ার ফিশন কথাটা মনে রাখার দরকার নেই, কিন্তু ওর ভেতরে রাসায়নিক প্রক্রিয়া ঘটে, যেটার কথা এখানে বলেছে যে মানে এখানে মহাকাশ সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে, যে মহাকর্ষ বল কাজ করে, তার কারণে অণু পরমাণুগুলো ধাক্কা লাগে, একটার সাথে আর একটা ধাক্কা লেগে 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 প্রচণ্ড আর কি, মানে কলিশনের ফলে প্রচণ্ড ধাক্কা লাগার কারণে প্রচণ্ড পরিমাণ শক্তি, প্রচণ্ড এনার্জি সৃষ্টি হয়, এবং এবং এর ফলে কী হয়, জ্বলন্ত আগুনের গোলা এই সূর্য প্রচুর আলো এবং উত্তাপ ছড়িয়ে দেয়। ঠিক আছে, এবার বলছে যে ধূলিকণা, গ্যাস এগুলো আকর্ষণে সূর্যের চারদিকে প্রদক এবং ধূলিকণা, এবার বলছে কি ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে ঘুরতে শুরু করে, তার চারপাশে যত ধূলিকণা এবং গ্যাস আছে, আমরা যেমন পৃথিবীর মতো এত বড় একটা জিনিস, সেগুলো পৃথিবী তো সেরকম বড় কিছুই না, বৃহস্পতি ভাবো তো, তোমরা তো জানো একটু, মানে যদি শুনে থাকো তোমরা 6-6 পড়ো, মানে গ্রহগুলোর নাম শুনেছো আমি জানি, তো এই যে বৃহস্পতি, শনি এগুলো তো বিরাট বড়, তাহলে এই গ্রহগুলো তুমি ভাবো তো, এত বিরাট বড় গ্রহগুলো তার চারপাশে ঘুরছে, মানে তার ধূলিকণা গ্যাস এগুলো রয়েছে, সেগুলো তো সেই অর্থে ওজনও নেই, তাহলে সেগুলো কীরকম ম্যাসিভ পরিমাণে তারা সেগুলো ভাই করে তার চারপাশে ঘুরছে মহাকাশ, তার আকর্ষণে, সূর্যের আকর্ষণে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলো মেঘ থেকে তৈরি হয় পৃথিবী, অন্যান্য গ্রহ উপগ্রহ সব কিছু নিয়ে সৌরজগৎ বা সোলার সিস্টেম হয়। এবার ব্যাপারটা হচ্ছে এখানে কী কী গ্রহ আছে সেগুলো নিয়ে আলোচনা আমরা করতে পারি। আচ্ছা, পরে গিয়ে বলছি, চলো আগে, আচ্ছা ফার্স্টে বলেই দিই, সবথেকে কাছে যে গ্রহটা আছে এটা হচ্ছে বুধ, এই ছবি থেকে বুঝতে পারবে সেজন্য বলেছি, সবথেকে কাছে যেটা আছে সেটা হচ্ছে বুধ। এ দেখো আমার কার্সারটা দেখো, এখানে তীর চিহ্নটা দেখতে পাবে, এখানে এই যে এই তীর চিহ্নটাকে ফলো করো, হ্যাঁ এই হচ্ছে বুধ, সবথেকে কাছে বুধ, তার মানে সবথেকে সূর্যের সবথেকে কাছে, মানে ওখানে সবথেকে বেশি তাপমাত্রা বেশি হবে, খুব স্বাভাবিক ব্যাপার, এটা পিছনে খুব বিরাট কিছু করার কিছু নেই, আমরা পরে গেলে দেখতেই পাবো, সবথেকে উত্তপ্ত এটাই। তারপরে হচ্ছে ওখানে এমন উত্তাপ থাকবে যেখানে মানুষ থাকা সম্ভব নয়, মানুষ গেলে মরে যাবে, মারা যাবে, ওই তাপমাত্রা থাকতে পারবো না। তারপরে শুক্রটাও পৃথিবীর আগে, অর্থাৎ পৃথিবীর থেকে কাছে, তার মানে এখানেও তাপমাত্রা পৃথিবীর তুলনায় অন্তত বেশি হবে। ঠিক আছে, এটা দেখো বুধের থেকে একটু সাইজে বড়, বুধের তুলনায় সাইজে বড় শুক্র। তারপরে পৃথিবী আরেকটু বড়, এবং পৃথিবীও আমরা দেখতে পাচ্ছি যে না, আমাদের পৃথিবী তো আমরা জানি কিরকম তাপমাত্রাটা নিয়ে আর বলার কিছু নেই। যাই হোক, তবে হচ্ছে শুক্র থেকে দূরে, সেই কারণে শুক্র তুলনায় ঠান্ডা। তারপরে রয়েছে মঙ্গল, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এরকম মনে রাখো, বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো কাছের গ্রহ, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এই চারটে হচ্ছে কাছের গ্রহ, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বুধ শুক্র পৃথিবী মঙ্গল। মঙ্গলটাও দেখো এই শুক্র পৃথিবী এদের মতনই, মানে বুধের মতো ছোট নয়, কিন্তু একটু মানে এরকম মাঝারি সাইজে। আচ্ছা, তারপরে মঙ্গলটা অবশ্যই আমাদের থেকে দূরে, মানে ওটা মঙ্গলের তাপমাত্রাটা আমাদের থেকে আর একটু কম হবে, বা অর্থাৎ একটু ঠান্ডা হবে,
ওখানে গেলেও আমাদের একটু সমস্যা হবে, যে মানে একটু বেশি ঠান্ডা লাগবে আমাদের, মানে আমাদের এখানে যারা বরফের দেশে থাকে তারাও ভাববে যে হচ্ছে মানে তাদের তুলনায় অনেকটা বেশি ঠান্ডা ওটা, ঠিক আছে, যথেষ্ট ঠান্ডা। এবার তার থেকেও দূরে বৃহস্পতি, শনি, এই গ্রহগুলো রয়েছে। বৃহস্পতি বিরাট বড়, দেখতে পাচ্ছ বিরাট বড়, শনিটাও যথেষ্ট বড়, বৃহস্পতি আরও বড়। তো শনির চারপাশেই যে আমরা জানি রিং থাকে, আমরা সবাই জানি শনি গ্রহ বা স্যাটার্নের চারপাশে রিং থাকে। রিংগুলো কীভাবে কী জিনিস সেগুলো নিয়ে পরে কথা হতে পারে। যাই হোক, এখানে গ্রহাণুপুঞ্জ মাঝখানে অনেকগুলো ছবি টবি দিয়ে দিয়েছে, কারণ এগুলো থাকে মাঝখানে ঘুরে বেড়ায় বৃহস্পতি আশেপাশে। বৃহস্পতি যেহেতু সাইজে বড় না, বৃহস্পতি সাইজে বড় বলে বৃহস্পতির চারপাশে সত্যি টুমকেতু এগুলো দেখতে পাওয়া যায় প্রচুর। এবং ধূমকেতু বা অ্যাস্টেরয়েড এগুলো যে কাজ দিয়ে যায় তাদের গতিপথটাকে অনেকটাই এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। বৃহস্পতি, শনি, এগুলোর সাইজ এতটাই ম্যাসিভ যে এর কাজ দিয়েও যদি কোনো কিছু যায় সেগুলোর গতিপথটা অনেকটা এই বৃহস্পতি, শনি এগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে রয়েছে ইউরেনাস, নেপচুন। তো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তাহলে কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো হচ্ছে বড়। তাহলে ইউরেনাস, নেপচুন তো দেখতেই পাচ্ছ এরকম ঠান্ডা, মানে নীল রঙের এই দিয়েছে, মানে কালারটা ওরকম, কিন্তু মানে ওটা আরও কারণ হচ্ছে এতটাই দূরে, ওখানে মানে পুরোই প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা ভাবা যায় না, মানে প্রচণ্ডই দূরে না, এটা মানে সূর্যের আলো কতটা পৌঁছায় সেটাও একটা বিষয় আর কি, এতটাই দূরে। প্রায় রাতের মতনই থাকবে ওই সব জায়গাগুলো, বুঝতে পারছো তো? দিনের বেলাটাও রাত, প্রায় কি দিন কি রাত কি এরকম টাইপের ব্যাপার আর কি, প্রচণ্ড অন্ধকার থাকবে এবং প্রচণ্ড ঠান্ডা থাকবে এরকম টাইপের। আর প্লুটো আরও দূরে। প্লুটোটা হচ্ছে আগে আমাদের নবগ্রহের মধ্যে ধরা হতো, নবগ্রহ কথাটা এখনও বলা হয়, কিন্তু এখন আর 9টা গ্রহ নেই, 4টে করে দিয়েছে। ওটাকে ব্রাহ্মণ গ্রহ বলে দিয়েছে, ওটাকে ডোয়ার্ফ প্ল্যানেট বা ব্রাহ্মণ গ্রহই বলে ওটাকে বাদ দিয়ে দিয়েছে, ওটাকে অবজ্ঞা করা হয়েছে প্লুটোটাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে মানে মনে হচ্ছে গ্রহের মর্যাদা পাওয়া উচিত না, কারণ প্লুটোটা এতটাই ছোট। আমাদের তো আমাদের চাঁদও তো স্যাটেলাইট, বা চাঁদের থেকেও বড় স্যাটেলাইট অনেক আছে, উপগ্রহ আছে, যেগুলো আমরা জানি যে এই গ্রহগুলোরও চারপাশে বিভিন্ন ধরনের অনেক উপগ্রহ রয়েছে। আমাদের যেমন একটা উপগ্রহ রয়েছে, অন্যান্য গ্রহগুলোর আরও উপগ্রহ রয়েছে, ঠিক আছে। বৃহস্পতি, শনির তো প্রচুর উপগ্রহ রয়েছে, প্রচুর। তো তাহলে সেইগুলোর মধ্যে অনেক উপগ্রহ অনেক বড় রয়েছে, সেগুলো প্লুটোর থেকেও বড় উপগ্রহও পাবে ওদের। তো তাহলে সেগুলো কেন গ্রহ হচ্ছে না? সেগুলোকে উপগ্রহ বলছে কারণ গ্রহ চারপাশে ঘুরছে বলে। কিন্তু প্লুটো তো যথেষ্ট ছোট, তাই না? প্লুটোটাকে ওইভাবে আর গ্রহের মধ্যে রাখা হয়নি, ঠিক আছে। বা ওটাকে আলাদা একটা ক্যাটাগরি করে দেওয়া হচ্ছে বামন গ্রহ বলে। তো ছবি দেখে এখানে বিভিন্ন জিনিসপত্র বলছে, সৌরজগতে কটি গ্রহ আছে, ঠিক। তারপরে হচ্ছে সূর্যের সবথেকে কাছে গ্রহ কি আমরা জানি। সূর্যজগতে কটা গ্রহ আছে আমরা জানি, 8টা গ্রহ এবং একটা বামন গ্রহ, অর্থাৎ 9টা গ্রহ বলতে পারি। 9টা গ্রহ লিখতে পারো, বা হচ্ছে 9টা গ্রহ লিখলে এখন ভুল হতে পারে, সেজন্য লিখবে 8টা গ্রহ এবং একটি বামন গ্রহ, এরকম লিখবে, ঠিক আছে। সূর্যের সবচেয়ে কাছে এবং সবচেয়ে দূরের গ্রহ কি? সবথেকে কাছের মনে রাখবে বুধ, সবথেকে দূরে হচ্ছে এমনিতে নেপচুন, কিন্তু বলবে সব থেকে দূরে গ্রহ হচ্ছে ব্রাহ্মণ। আচ্ছা, এটার উত্তর যদি লিখতে বলা হয় তাহলে দুটো কথা লিখতে হবে, কারণ হচ্ছে এখানে একটা জল্পনার ব্যাপার আছে না। প্লুটোটা আগে ধরা হতো, এখন ধরা হয় না, এখন বামন গ্রহ বলে। তাহলে বলবে সব থেকে দূরের গ্রহ হলো প্লুটো, কিন্তু এটিকে রিসেন্টলি এটাকে হচ্ছে বামন গ্রহ বলে ধরা হয়েছে, ঠিক আছে। এটাকে অতি সাম্প্রতিককালে, এই কথাটা মাথায় আসছিল না, সরি, এই কথাটা আসছিল না বলে আটকে গেল। অতি সাম্প্রতিককালে এটাকে বামন গ্রহ বলে অভিহিত করা হয়েছে, ঠিক আছে। অতি সাম্প্রতিককালে এটাকে বামন গ্রহ বলে অভিহিত করা হয়েছে। তো আমরা বলতে পারি যে প্লুটোকে বাদ দিলে নেপচুন সবথেকে দূরের গ্রহ, ঠিক আছে। আচ্ছা, সবথেকে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। এবং দূরত্বের বিচারে আমরা পৃথিবী কত নম্বরে আছে? দূরত্বের বিচারে পৃথিবী বুধ, শুক্র, পৃথিবী, অর্থাৎ 3 নম্বরে আছে, ঠিক আছে। আচ্ছা, সৌরজগতের ঠিক ছবি আঁকা যায় না, কারণ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তো স্বাভাবিকভাবে 13 লক্ষ গুণ বড় মানে ওটা এতটাই বড় যে ওটা নর্মাল ছবি আঁকলে আমাদের পৃথিবীটাকে দেখতে পাওয়া যাবে না, বুধ তো দেখতেই পাওয়া যাবে না, পৃথিবীটাকেও একটা মানে প্রায় বিন্দুর মতো দেখাবে। আর বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে হচ্ছে 1300টা পৃথিবী। 1300টা পৃথিবী একটা বৃহস্পতির মধ্যে ধরতে পারে, তাহলে ভাবো পৃথিবীটা কতটা বড়। আর সূর্য তো আরও ম্যাসিভ, কয়েক লক্ষ গুণ বড়, ঠিক আছে। তো বলেছে তাহলে কি করে ছবিটা আঁকা হবে? তো এটা একটা মানে আমরা সাধারণ ধারণা দেওয়ার জন্য আঁকি, কিন্তু ওটা কোনো বাস্তব ছবি নয় ওটা, ঠিক আছে। আচ্ছা, কত অজানা কথা। সূর্যের বাইরের দিকের উষ্ণতা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, বললাম না। বাইরের উত্তাপ সব মানে কম হয় কম্পারেটিভলি, ভেতরে অনেক বেশি হয়। এবং একদম ভেতরের দিকে, একদম ভেতরে মানে একদম কোর, যেটা সূর্যের কোর একদম ভেতরে, সেইখানটাতে হচ্ছে তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, ভাবতে পারছো? আর পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। আমি বললাম না কত বিরাট বড়, ম্যাসিভ, অনেক বড়। 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী।
তার মানে আমরা কি বুঝতে পারছি যে ওটা 13 লক্ষ গুণ বড়, কিন্তু ভারী কিন্তু 13 লক্ষ গুণ বড় ভারী নয়, 3 লক্ষ গুণ ভারী। মানে ওটা ডেন্সিটি বা ঘনত্বটা কম্পারেটিভলি কম আমাদের থেকে। পৃথিবীর যতটা ঘনত্ব, পৃথিবী যতটা ঘন শক্ত ততটা নয়, ওটা ডেন্সিটিটা একটু কম। ঠিক আছে। আচ্ছা, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের পৃথিবীতে পৌঁছে। স্বাভাবিকভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আমাদের তো একটা বিন্দুর মতো, কত ভাগ আর পৌঁছবে? 200 কোটি ভাগের 1 ভাগ পৌঁছেছে। সেই 200 কোটি ভাগের 1 ভাগ পৌঁছচ্ছে 8 মিনিট অন্তর অন্তর। সেই 200 কোটি ভাগের 1 ভাগেতেই সারা পৃথিবীর একটা দিক, প্রায় অর্ধেক অর্ধেক পৃথিবী আলোকিত হয়ে থাকছে দিনের বেলা। আবার উল্টো দিকটা যখন ঘুরছে তখন সেই দিকটা আলোকিত হয়ে থাকছে, তাই না? তো অর্ধেক পৃথিবীকে পুরো একদম মানে ফটফটে আলো প্রদান করছে মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ। তার মানে সূর্যের কত পরিমাণ আলো নির্গত হয় সেটা জাস্ট ভেবে দেখো, বিকিরিত হয়। আচ্ছা, আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে সৌরজগৎ। তো আকাশগঙ্গা আমাদের যে ছায়াপথটা রয়েছে তার প্রান্তভাগে থেকে কিছুটা দূরে রয়েছে আমাদের সৌরজগৎ। আকাশগঙ্গা ছায়াপথের একদম শেষ, মানে আমরা কিন্তু আকাশগঙ্গা ছায়াপথের মাঝখানে নেই কিন্তু আমরা আছি প্রায় শেষ, একদম ছায়াপথের শেষের দিকের কিছুটা কাছে, মানে কিছুটা দূরে, মানে শেষের দিকে, প্রায় শেষের দিকে রয়েছে। ঠিক আছে। বা শেষটাও জানি আপেক্ষিক ব্যাপার, কারণ ওটা একটা চরকির মতো শেপের দেখেছো, তো এটা শেষটাও কিন্তু পরিধির দিকে বলতে পারবো, পরিধির কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা, সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেখানে জায়গাগুলোতে একটু কম উজ্জ্বল হয়। ঠিক আছে। এবং তাই কালো কালো দাগ দেখতে পাওয়া যায়। কালো কালো দাগ আমরা দেখতে পাই, মানে সূর্যটাও যদি আমরা দেখি, চাঁদ তো আমরা দেখতেই পাই যে চাঁদের মধ্যে গর্ত রয়েছে বলে সেগুলো একটু স্পটের মতো দেখায়। সূর্যটা আমরা ওইভাবে দেখতে পারি না, কারণ খালি চোখে তো সূর্য দেখার প্রশ্নই ওঠে না। লেন্স দিয়েও দেখতে গেলে, এমনি নর্মাল লেন্সে দেখলে তোমার চোখ 12টা বেজে যাবে, শেষ, আর কিচ্ছু করার নেই, শেষ। তো সেই জন্য আমরা অনেক সময় হচ্ছে সূর্যগ্রহণ টোহণ যখন দেখি সেগুলো হচ্ছে মানে বিশেষ ধরনের চশমা অথবা হচ্ছে এক্সরে প্লেট এগুলো দিয়ে দেখি প্রোটেকশনের জন্য, যাতে ডাইরেক্ট সূর্যের রশ্মিটা আমাদের চোখে না লাগে, সেরকমভাবে দেখি। তো যাই হোক না কেন, যেভাবেই দেখা হোক না কেন, ওখানে সূর্যের মধ্যে দেখতে পাবে যে সূর্যের মধ্যে অনেক স্পট রয়েছে কালো কালো। সেটার কারণ হচ্ছে ওই জায়গাগুলোর তাপমাত্রা কম্পারেটিভলি একটু কম, যেখানে অতিরিক্ত বেশি পরিমাণ উত্তাপ রয়েছে সেই জায়গাগুলো বেশি উজ্জ্বল। আচ্ছা, সূর্যের মতো মাঝারি আরও হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। ঠিক আছে। সূর্যের মতো মাঝারি গ্রহগুলোর হলুদ রঙের যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহ বলছি সরি, নক্ষত্র রয়েছে, তারা রয়েছে, যে সূর্যের মতো মাঝারি হলুদ রঙের তারাগুলো নক্ষত্রগুলো রয়েছে, তাদের 1000 কোটি বছর, প্রায় সাধারণত 1000 কোটি বছরের কাছাকাছি আয়ু থাকে। তো আমরা কি জানলাম, এখানে 460 কোটি বছর আগে সূর্য সৃষ্টি হয়েছে প্রায়। তার মানে এখন সূর্যের বয়স কিরকম জায়গায় রয়েছে? 1000 যদি ধরি মাঝামাঝি, তাহলে সূর্য এখন বয়স মধ্যবয়সী। সূর্য একটা মধ্যবয়সী নক্ষত্র, আমরা বলতে পারি সূর্যর জীবনের মাঝামাঝি একটা লগ্নে রয়েছে। যত বছর বেঁচেছে সূর্য, আর তত বছরই প্রায় বলা যায় সূর্যের আয়ু বেঁচে আছে। তারপরে সূর্য ধীরে ধীরে অন্যান্য নক্ষত্রের যেভাবে মৃত্যু হয় সেভাবেই মৃত্যু ঘটবে। এই মাঝারি সাইজের বড় আর অতিরিক্ত বড় নক্ষত্রগুলোর একরকম মৃত্যু ঘটে, মাঝারি গ্রহগুলোর একরকম মৃত্যু ঘটে। হ্যাঁ, আমরা ব্ল্যাক হোল শুনে থাকি, সূর্য ব্ল্যাক হোল হবে না, ব্ল্যাক হোল আরও ম্যাসিভ গ্রহগুলোর ম্যাসিভ নক্ষত্রগুলোর হয়ে থাকে। সূর্য কেন হবে না সেটা বলতে গেলে আবার অনেক ডেপথে চলে যাবে, ওটা বলছি না। কিন্তু মোট কথা সূর্যের মৃত্যু ঘটবে এক সময়। ঠিক আছে। ঠিক আছে, চলো। তো চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্য থেকে অনেক বেশি কাছাকাছি, সূর্যের অনেক কাছাকাছি হচ্ছে চাঁদ। তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই সমান আকারের মতো মনে হয়, তাই না? এটা কিন্তু পৃথিবী থেকে বলছে, পৃথিবীর রেসপেক্টে। পৃথিবী থেকে আমরা চাঁদটাকেও যেরকম সাইজে দেখি, সূর্যটা দিনের বেলা তো ওইভাবে দেখতে পাই না, তাকাই না, বিন্দুর মতো লাগে, তাকানো যায় না। কিন্তু যখন হচ্ছে সূর্য মানে ওঠে বা হচ্ছে মানে দিনের একদম শুরু দিকে একটু লালচে লালচে লাগে, যখন সূর্যোদয় ঘটে বা সূর্যাস্ত ঘটে তার আগের মুহূর্তে আগে আমরা যখন দেখতে পাই, তাকাতে পারি সূর্যের দিকে, সেই সময় কি মনে হয়? সূর্যটা প্রায় চাঁদের সাইজেরই মনে হয় না? অনেক সময় দেখবে এরকম ঘটনা ঘটে যায়, মানে চাঁদের ওটা অবস্থানের ওপর, সেই সময় চাঁদটা তো পৃথিবীর চারপাশে ঘুরছে, তো চাঁদের অবস্থানের ওপর তো নির্ভর করে। কারণ জানি 15 দিন পর পর আমাদের অমাবস্যা পূর্ণিমা হয়, তা আমরা জানি যে চাঁদকে আমরা একই অবস্থা দেখি না, কিন্তু মাঝে মধ্যে এরকম চাঁদের অবস্থানের উপর নির্ভর করে দেখা যায় যে সূর্যাস্ত যখন, যেই মুহূর্তে সূর্যাস্তটা ঘটছে, সূর্যটা অলরেডি তখনও দেখা যাচ্ছে দিগন্ত রেখার কাছাকাছি, সেই সময় চাঁদটাকে আমরা অলরেডি হালকা হালকা দেখতে পাই,
বিকেলে তখন একেবারে অন্ধকার হয়ে যায়নি, বিকেলের মধ্যে সূর্যটাও ডুবছে আর চাঁদটা উঠে গেছে, এরকম দেখতে পাই অনেক সময়। তখন কম্পেয়ার করে দেখবে সাইজটা মনে হয় একই রকম। সেটা কারণটা হচ্ছে চাঁদ অত্যন্ত কাছে, সূর্য প্রচুর ভীষণ ভীষণ দূর, ভীষণই দূর। তো সেই কারণে মনে হয় যেন আপাতভাবে, আপাত দৃষ্টিতে মনে হয় প্রায় একই রকম সাইজের বা একই রকম আকারের। আচ্ছা, সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণের কারণে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি ইত্যাদি ছড়িয়ে পড়ে। সৌরঝড় বা সোলার স্টর্ম বলে থাকি। প্রতি 11 বছর অন্তর এই ঝড় হয়, তাই আমাদের পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার গোলযোগ দেখা যায়। ঠিক আছে, সৌরঝড়ের কারণে, কারণ সূর্যের চাপে রয়েছে, সূর্য তো ম্যাসিভ, তো তার সৌরঝড়গুলো যখন ঘটে, সূর্যের ওপর সূর্যও ঝড় হয়। বলছে সূর্যের যে বাইরের অংশ করোনা বলা হয় থাকে, যেমন কোর বললাম ওরকম বাইরের একটা ইয়েটা থাকে, ওটা করোনা বলা হয় থাকে। ঠিক আছে, সেটা ছোট ছোট, আমাদের যে করোনা ভাইরাস বলেছি সেই প্রায় ওরকমই, মানে বানানটা একই রকমই। ঠিক আছে, জিনিসটা এক না, কিন্তু বানানটা মনে রাখার জন্য করোনাটা মনে রেখো। যাই হোক, তো ছোট ছোট বিস্ফোরণ ঘটে, যে কারণে হচ্ছে মানে প্রচুর আয়নিত কণা, গ্যাস, রশ্মি এগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং বুঝতে পারছো কীরকম পরিমাণে এনার্জি বা হচ্ছে মানে একটা এক্সপ্লোশন ঘটে, ওটা বিস্ফোরণ ঘটে। ফলে সেটাতে পুরো একদম বিরাট পরিমাণ একটা শক্তির সাথে ওটা বেগে একদম ছুটে যায়, চারিদিকে ছিটকে ছিটকে যায়। অনেক সময় এরকম দেখা যায়, যারা মহাকাশে বিভিন্ন ধরনের যায় না, মহাকাশচারীরা বা যাই হোক মহাকাশে আমরা পাঠাই, বা অনেক দূরেও পাঠাই অনেক সময় আমাদের নক্ষত্র, আমরা যেমন মঙ্গল গ্রহ অবধি পৌঁছে গেছে বা এইসব করে থাকি। তো সেগুলো কিন্তু সৌরঝড়ের সময় অনেক সময় তাদের কমিউনিকেশনের সমস্যা হয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় অনেক কিছু। ঠিক আছে, এবং গ্র্যাভিটি বলে তোমরা যদি দেখে থাকো, তোমরা দেখতে পারো, ইংলিশে একটা হলিউডের সিনেমা আছে গ্র্যাভিটি বলে, সেই গ্র্যাভিটি সিনেমাটাতে এইটা দেখানো হয়েছিল যে তারা, এবং ওটা স্পেসেই শুটিং হয়েছিল, মহাকাশেই শুটিং হয়েছিল, ওখানকার স্পেস স্টেশন যেটা হয়ে থাকে সেইখানে, স্পেস স্টেশনে ওখানে কী হয়েছিল না, ওখানেও দেখানো হয়েছিল যেরকম সৌরঝড়ের প্রভাব, একটা সোলার স্টর্মের প্রভাবে কীভাবে আর কি, মানে এরকম চারিদিকে ওরা যে স্পেস স্টেশনটা বা যে যানবাহনটার মধ্যে রয়েছে সেটা কীভাবে চারিদিকে মানে ভেঙে চুড়ে যাচ্ছে বা কিছু অনেক দেখানো হয়েছিল। যাই হোক, তারপরে তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা কীভাবে ফিরিয়ে আনা যাবে বা কিছু এইসব নিয়ে। ঠিক আছে, আর সন্ধ্যা তারা, শুক্র গ্রহ, এইসব বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলা হয়েছে। কতক্ষণ হলো দেখি, একটু টাইমটা দেখে নিই, 22 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, 22 মিনিট, আমি জানি এর বেশি তোমরা এখানে স্টে করবে না। নেক্সট এপিসোডটা, মানে এপিসোড বলা উচিত না, সরি, নেক্সট লেসন যেটা থাকবে ভিডিও, সেই ভিডিওটাতে এরপর থেকে শুরু করব সন্ধ্যা তারা শুক্র গ্রহ নিয়ে। সেরকম কিছু বলার নেই, সন্ধ্যা তারা শুক্র গ্রহ আমরা খালি চোখেই দেখতে পাই মিটমিট করে আকাশে, সেটা নিয়ে বলা হয়েছে। আর তো যাই হোক, তো বলা হয়েছে যে, আচ্ছা বলেই দিই, এটা এক লাইনটা বলেই দিই, এরপরে গ্রহগুলো নিয়ে আলোচনা হবে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখতে পাওয়া যায় সন্ধ্যা তারা, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না, ওটা হলো আসলে শুক্র গ্রহ। এটাই বলেছে যে সন্ধ্যা তারা বলে আমরা বলতে যেটা বুঝি, আকাশ দেখবে সন্ধ্যা তারা বলে দেখায়। ধ্রুবতারা, সন্ধ্যা তারা, এই দুটো অত্যন্ত বিখ্যাত এই সেন্সে। ধ্রুবতারা বা পোলার যে স্টার, নর্দার্ন স্টার বা যাই বলো না কেন, ওটা দেখে আগেকার দিনে নাবিকরা দিক নির্ণয় করতো, অনেক আগে নাবিকরা দিক নির্ণয় করতো, বা হচ্ছে এমনি সাধারণত ওই ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করা হতো। এই সন্ধ্যা তারাও সেরকমই। এগুলো হচ্ছে মানে বছরে এক একটা সময় এক একটা নির্দিষ্ট দিকে দেখতে পাওয়া যায়, এবং যারা এক্সপার্ট তারা জানে কোথায় কখন দেখতে পাওয়া যাবে, তারা স্পট করতে পারে, ওরকম দেখে দেখাতে পারে, বা এরকম বড়োদেরকে বললেও দেখবে হট করে দেখিয়ে দেবে, ওই যে উজ্জ্বল দেখা যাচ্ছে ওটা সন্ধ্যা তারা। তো ওইটা বেসিক্যালি একটা গ্রহ, আসলে শুক্র গ্রহ, ওটা তারা নয়। তারা হলে ওটা মিটমিট করতো। আমি আর কেন মিটমিট করে আমরা বলেছি, ওটা অতিরিক্ত দূরে, কয়েক লক্ষ বা কয়েক কোটি লাইট ইয়ার্স দূরে, বা হচ্ছে মানে ওরকম দূরত্বে থাকে ওগুলো। ফলে সেখান থেকে পৌঁছতে তার মাঝখানে মানে ওরকম এতটা তো সময় লাগেই। আমরা জানি, হয়তো আমরা বলি না আমরা যে হচ্ছে মানে ওটা আসতে কত যদি 1 লক্ষ লাইট ইয়ার্স দূরে থাকে, তার মানে কি, আগের দিন বলেছিলাম 1 লক্ষ লাইট ইয়ার্স মানে আলোর 1 লক্ষ বছর লাগে যেই দূরত্বটা যেতে, সেই দূরত্ব, তাই না? ফলে যদি ধরে নাও একটা নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি, সেই নক্ষত্রটা ধরে নাও 10 লক্ষ লাইট ইয়ার্স দূরে, 10 লক্ষ লাইট ইয়ার্স দূরে, তাহলে 10 লক্ষ লাইট ইয়ার্স মানে কি, বা 10 লক্ষ না, 1 কোটি হতে পারে। ঠিক আছে, 1 কোটি লাইট ইয়ার্স দূরে। ঠিক আছে, 1 কোটি লাইট ইয়ার্স দূরে হয়, তাহলে 1 কোটি বছর ধরে একটা তার আলো যেতে যত সময় লাগবে। সূর্য এত দূরে, 15 কোটি কিলোমিটার, সূর্য থেকে আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। তাহলে ভাবো, 8 মিনিট 20 সেকেন্ডে 15 কোটি কিলোমিটার ডিস্টেন্স, তাহলে ওটা 1 কোটি বছরে কি হতে পারে, মানে ওটা কল্পনার বাইরে, আমরা ভাবতেও পারবো না, ওটা খাতা ভরে যাবে, এত জিরো বসবে। ঠিক আছে, তো তত দূরে রয়েছে, সেখান থেকে আসছে, তার মানে হতেই পারে যে 1 কোটি বছর আগের যে তারাটা দেখছি সেটা হয়তো
1 কোটির মধ্যে 50 লক্ষ কি 60 লক্ষ বছর আগে ওটা তারাটার মৃত্যু ঘটেছে, মানে আমরা একটা মৃত তারা দেখছি, হতেই পারে। কেন দেখতে পাই? তাহলে বলতে হতে পারে যে ওটা তারাটা নিভে গেছে হয়তো বা হয়তো তারাটা মানে এখন স্থিমিত হয়ে গেছে, মানে ওটার আলোটা আর নেই, একদম নিষ্প্রভ হয়ে গেছে, মিট এখন আর জ্বলে না সেইভাবে, আলোটা চলে গেছে। কিন্তু আলোটা পাচ্ছি, কারণ আলোটা 1 কোটি বছর আগের আলো আমার চোখে আসছে, তাই না? এরকম দেখে এটা খুব ফ্যাসিনেটিং ব্যাপার। তো যাই হোক, তো সেটা আলোর মধ্যে দিয়ে আসে বিচ্ছুরণ ঘটে বায়ুমণ্ডলে, সেই কারণে ওটা আমাদের মিট করে। শুক্র গ্রহটা অত দূরে নয়, শুক্র গ্রহ থেকে আসে আলো, সেটা আমরা ডাইরেক্টলি পাই চাঁদ থেকে, যেরকম মানে চাঁদের আলো যেমন রিফ্লেক্ট করে, সেরকম শুক্র আরেকটু দূরে, আর শুক্র থেকে দেখতে পাই। তো যাই হোক, তো সেই জন্য ওটা মিট করে না। তো শুক্র গ্রহের মতো আরও 7টা গ্রহ আছে সূর্য পরিবারে, সেই গ্রহগুলো নিয়ে কালকে আলোচনা করব। ঠিক আছে, কালকেই আসবে পরে ভিডিওটা। এটা দেখে তোমরা লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং সাবস্ক্রাইব করো যদি না করে থাকো তাহলে করে দাও, আর যদি করে থাকো খুব ভালো কথা, বেল আইকনটা প্রেস করে দাও। বেল আইকনটা প্রেস করলে নোটিফিকেশান পাবে এরপরে ভিডিও এলে। কেমন? বেস্ট অফ লাক, টাটা, চলো।